এটা হলো সেই উড়োজাহাজ যেটা ইউনাইটেড আরব এমিরেটসে ক্লাউড সিডিং এর মাধ্যমে আর্টিফিশিয়াল বৃষ্টিপাত ঘটায়। এর রেজিস্ট্রেশন নাম্বার হলো N6151A আর এটা আমেরিকার প্রাইভেট কোম্পানির প্লেন। ফ্লাইট ডেটা রিপোর্ট থেকে এই তথ্য সামনে আসে যে দুবাইতে বন্যার ঠিক একদিন আগে 15 এপ্রিল 2024-এ বিকেল 4টের সময় আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ হয়েছিল। স্যাটেলাইট ভিউ থেকে দেখে জানা যায় ঠিক এই দিন এই সময় আরব এমিরেটসের ওপর অনেক বেশি মেঘ ছিল, যেটাকে বৃষ্টিপাতে রূপান্তরিত করার কাজ হয়তো ওই উড়োজাহাজের ছিল। কিন্তু আসল ঘটনাটা কি তা আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। সাধারণভাবে আমরা এটা জানি যে ইউএইর আবহাওয়া খুবই শুষ্ক, যার কারণের জন্য ওখানে বৃষ্টিপাত খুবই কম হয়। কিন্তু এইবার বেশ কিছু দিন নয়, বরং কিছু ঘন্টার মধ্যে এত বেশি বৃষ্টিপাত ঘটেছে যেটা দুবাইয়ে সারা বছর ধরে হয়। দুবাইয়ের সুন্দর অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একে মিনি ইউরোপও বলা হয়। কিন্তু ওই ইউরোপে লাখ লাখ গাড়ি, ঘর, দোকানপাট, অফিস জলে এতটা ডুবে যায় যে আগামী 5 দিন পর্যন্ত জল নিকাশ করা দুবাই গভর্নমেন্টের পক্ষে খুবই কঠিন ছিল। এটা কি ক্লাউড সিডিং এর পরিণতি ছিল, নাকি দুবাইয়ের সেওরেজ সিস্টেম ফেল হয়ে গিয়েছিল? আর যদি হ্যাঁ হয় তবে কিভাবে? 14 এপ্রিল 2024-এ গলফ অফ ওমান থেকে ভারী বৃষ্টিপাতের তুফান সহ মেঘ ওমানে প্রবেশ করে আর মুষলধারের বৃষ্টি সর্বপ্রথম ওমানে ঘটে। শহরের রাস্তায় জল জমতে শুরু করে এবং 20 জন মানুষের মৃত্যুও ঘটে। দেখতে দেখতে 16 এপ্রিল এই ভারী বৃষ্টিপাতের তুফান সহ মেঘ ইউএইতে এসে পৌঁছায়। শুরুতে একে নর্মাল বৃষ্টিপাতের মতনই ভাবা হয়েছিল, যা 20 mm পর্যন্ত ছিল। কিন্তু দেখতে দেখতেই বৃষ্টিপাত বাড়তে শুরু করে এবং কয়েক ঘন্টার মধ্যেই সেটা 20 mm থেকে 142 mm এ গিয়ে পৌঁছায়। দুবাইয়ের বিজি রোডগুলিতে কয়েক ফুট পর্যন্ত জল জমে যাওয়ার জন্য ট্রাফিকের সমস্যাও শুরু হয়ে যায়। লোকেরা নিজেদের ঘরেতে বন্দী হয়ে যায়, এমনকি কিছু কিছু জায়গায় তো ঘরের ভেতরে কোমর পর্যন্ত জল জমে যাওয়ার ইনফরমেশনও পাওয়া গেছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দেখা যায় বেশ কিছু জনের বাড়িতে জল প্রবেশের জন্য দামি দামি জিনিস পর্যন্ত নষ্টও হয়ে যায়। সব রকমের দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার জন্য মানুষের কাছে খাবারের স্টোরেজও কম হতে শুরু করে, ঘরের খাবারও শেষ হতে শুরু করে, যার জন্য সাধারণ মানুষের খিদের কারণে বেহাল অবস্থা হয়ে পড়ে। তবু বৃষ্টি বন্ধ হওয়ার নাম ছিল না। এমনকি দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে সারা দিনে হাজার হাজার ফ্লাইট ল্যান্ড হয়, সেখানেও রানওয়েতে 1 হাঁটু পর্যন্ত জল জমে যাওয়ার জন্য যে ফ্লাইটগুলো এয়ারপোর্টে ছিল সেগুলো জলে আটকা পড়ে এবং বাকি যেগুলো আকাশে উঠছিল সেগুলোকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছিল। এয়ারপোর্টে অপেক্ষারত যাত্রীদের ভিড় কয়েক ঘন্টার পরিবর্তে কয়েক দিন পর্যন্ত এগিয়ে গিয়েছিল। সামান্য দেখতে বৃষ্টিপাত ধীরে ধীরে দুনিয়ার সব থেকে উন্নত শহরকে জ্যাম করে রেখেছিল, যার কারণে স্কুল অফিসকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুবাইয়ের খ্যাতনামা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক এটা বলে যে 1 সপ্তাহে তাদের কাছে 1000 গাড়ির ইন্স্যুরেন্সের ক্লেম জমা পড়ে, যা আগের তুলনায় 400% বেশি ছিল। একইভাবে রেস্টুরেন্ট, শপ এদের তরফ থেকে লাখ লাখ ক্লেম জমা পড়ে, যা তাদের জন্য অনেকটাই বেশি ছিল। মেট্রোলজিক্যাল অথরিটিস এটা বলে 1949 সাল থেকে ওয়েদার ডাটা রেকর্ড করা শুরু হয়েছিল, আর সেই 1949 সাল থেকে এখন পর্যন্ত অর্থাৎ 75 বছর ধরে এটা ইউএইতে হওয়া সব থেকে বেশি ভারী বৃষ্টিপাত। কিন্তু সবাইয়ের একই প্রশ্ন, দুনিয়ার সব থেকে শুষ্ক আবহাওয়াপূর্ণ এলাকায় এই রকম এত ভারী বৃষ্টিপাত হয় কি করে? বন্যার পরে সোশ্যাল মিডিয়াতে এই তথ্য সামনে আসে যে এটা হয়তো দুবাইতে ক্লাউড সিডিং এর পরিণতি। কিন্তু এই তথ্য কি আসলেই সত্য?
15 এপ্রিল 2024 সালে বিকেল 4টের সময় আবুধাবি এয়ারপোর্ট থেকে N6151A রেজিস্ট্রেশনওয়ালা ফ্লাইট টেক অফ হয়েছিল। আর এর রুট দেখলে জানা যায় যে এ প্রথমে সোজা UAEর ইস্ট কোস্ট পাহাড়ি এরিয়ার ওপর যায়, ওখানে গিয়ে গোল গোল ঘুরতে থাকে। তারপর ওটা শারজা ইস্টের দুটো আলাদা আলাদা লোকেশনে সেম গোল গোল ঘুরতে থাকে। তারপর দুবাইয়ের ইস্ট লাহাবাবের ওপর গোল হয়ে ঘুরে বিকেল 5:30টার সময় আবার আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করে। কিন্তু UAE এর ন্যাশনাল সেন্ট্রাল অফ মেট্রোলজির ডেপুটি ডাইরেক্টর এটা বলে যে ক্লাউড সিডিংয়ের ফ্লাইট ওই দিন টেক অফ তো হয়েছিল, কিন্তু সিডিংয়ের কোনো কাজ তারা করেনি। ক্লাউড সিডিং প্রথমবার 1990 সালে দুবাইতে খরার প্রবণতা দূর করার জন্য করা হয়েছিল। ক্লাউড সিডিংয়ের বেসিক রুল হলো, যখন ভারী মেঘ দেখা যাবে যেটা তৈরি হচ্ছে, তখন ওই মেঘের ওপর ফ্লাইট দ্বারা পার্টিকেল স্প্রে করতে হবে, যা সাধারণত লবণ অথবা সিলভার আয়োডাইড হয়। এই লবণ যখন মেঘের সংস্পর্শে আসে তখন ভেপার প্রথমে আইস ক্রিস্টালে পরিণত হয়, তারপর ভারী হওয়ার জন্য নিচে ঝরে পড়তে শুরু করে। নিচে নামতে নামতে টেম্পারেচার চেঞ্জ হওয়ার জন্য এটা বরফ থেকে বৃষ্টির কণায় পরিণত হয়। যদি UAE ক্লাউড সিডিং না করে তবে এই মেঘটাই প্রাকৃতিক প্রক্রিয়ায় অন্য কোথাও গিয়ে বৃষ্টিপাত ঘটাবে। কিন্তু সত্যিই কি এই বৃষ্টি এবং বন্যা যা দুবাই এবং ওমানকে তছনছ করে দিল, এটা কি ক্লাউড সিডিংয়েরই পরিণতি ছিল নাকি অন্য কিছু? কিন্তু সাধারণভাবে আপনি দেখলে এটা বুঝতে পারবেন যে এত ভারী বৃষ্টিপাত ক্লাউড সিডিং এর দ্বারা হতেই পারে না, কারণ যে এয়ারক্রাফটকে ক্লাউড সিডিং এর জন্য ব্যবহার করা হয় সেটা শুধুমাত্র UAEর ওপরেই ঘুরছিল, ওমানের ওপর কিন্তু নয়। কিন্তু স্যাটেলাইট ভিউ থেকে যদি দেখা যায় সেখানে দেখতে পাবেন ভারী বৃষ্টিপাতের মেঘ কিন্তু ওমানের ওপর থেকেই আসছিল। এক্সপার্টরাও ঠিক একই রকম কথা বলছে। ওয়েদার এক্সপার্টরা এটা বলছে ক্লাউড সিডিং এর দ্বারা বৃষ্টিপাত হয় বটে, কিন্তু এত ভারী বৃষ্টিপাত হয় না যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তারা আরো বলছেন যে ক্লাউড সিডিং থেকে বৃষ্টিপাত তৈরি করা যায় না, বৃষ্টিপাতের ভারী মেঘ তো অলরেডি থাকে, সেটাকে আর্টিফিশিয়াল পদ্ধতিতে শুধু বৃষ্টিপাত হিসেবে ঝরিয়ে দেওয়া হয়। আর সেই কারণের জন্য ক্লাউড সিডিংকে বন্যার পরিস্থিতি সৃষ্টি করার জন্য দায়ী করা একেবারেই যুক্তিযুক্ত নয়। ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের এক খ্যাতনামা ক্লাইমেট এক্সপার্ট ফ্রেডরিক অটো এটা বলেছেন যে দুবাই এবং ওমানের বন্যার পরিস্থিতির জন্য মানুষের দ্বারা সৃষ্ট ক্লাইমেট চেঞ্জ এর জন্য দায়ী। অর্থাৎ আমাদের ভুলে যে সারা দুনিয়ার ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার জন্য এগ্রিকালচার প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, গাছ কাটা এগুলি সব থেকে বেশি দায়ী। ক্লাইমেট চেঞ্জের কারণে তো সারা বিশ্বেরই এখন নাজেহাল অবস্থা। এর সমাধান যদি বের করা না হয় তবে আগামী বেশ কিছু বছরের মধ্যে মৌসুমী বায়ুর প্রভাবে সারা বিশ্ব আরও বৃহত্তর সংকটের মুখে পড়তে পারে। এক্সপার্টরা আরও বলছেন যদি এত ভারী বৃষ্টিপাত কোনো এমন জায়গায় হতো যেখানে বৃষ্টিপাত সাধারণত হতেই থাকে, তবে এতটা লোকসান হতো না যতটা দুবাই এবং ওমানে হয়েছে। এত সমস্যার প্রধান কারণ হলো দুবাই এবং ওমানে সাধারণত বৃষ্টিপাত হয়ই না, আর এই কারণের জন্য এখানে প্রপার ড্রেনেজ সিস্টেম একেবারেই নেই। আর শহরে বন্যার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো কোনো প্রসেস করাই নেই। দুবাইয়ের রিসেন্ট বন্যার পরিস্থিতি এটা প্রমাণ দেয় যে শহরের ইঞ্জিনিয়ারিং ক্লাইমেট চেঞ্জের টেস্টে একেবারে ফেল। কারণ এটা আমাদের ভুললে চলবে না যে দুবাই বালির ওপর তৈরি একটা শহর, কিন্তু বালি সাধারণত জলকে অ্যাবজর্ব করে নিতে পারে। কিন্তু ওই বালির ওপর যদি সিমেন্ট দিয়ে কংক্রিটের বাসস্থান তৈরি করে নেওয়া যায় তাহলে এটা খুবই সাধারণ ব্যাপার যে সেই বালির অ্যাবজর্ব ক্ষমতা একেবারেই নাশ হয়ে যাবে। আর এমনই ঘটনা দুবাইয়ের সাথেও হয়েছে। রিয়েল এস্টেটের কাজ দুবাইয়ের প্রাকৃতিক পরিবেশকে একেবারে বদলে দিয়েছে, আর সেই জন্য এখন এখানকার জমির অ্যাবজর্ব ক্ষমতা খুবই কমে গেছে।
আর এই কারণের জন্যই বেশ কিছু বছর অন্তর অন্তর এখানকার সেভারেজ সিস্টেমকে বাড়াতে হয়। এর সাথে আরও একটা সমস্যা আছে যে দুবাইয়ের জনবসতি দিন দিন বেড়ে চলেছে, আর পপুলেশন বাড়ার সাথে সাথে এখানকার ওয়েস্টেজও বাড়ছে। দুবাইয়ের রাস্তাতে আপনি কোথাও কোনো নোংরা বা ডাস্টবিন দেখতে পাবেন না। তার মানে এই নয় যে এখানে কোনো নোংরা জমে না, সেখানকার মানুষের রোজ দিনের নোংরা কোথাও না কোথাও তো গিয়ে জমা হয়। দুবাইয়ের সেভারেজ সিস্টেম এতটাও শক্তিশালী হিসেবে বানানো হয়নি যে একেবারে 145 mm এর জলকে একসাথে অ্যাবজর্ব করতে পারে। তাই জল যখন জমতে শুরু করলো তখন নোংরা আবর্জনা ওই জলের সাথে বয়ে এসে আগে থেকেই ছোট সেভারেজ সিস্টেমকে সহজেই ব্লক করে দেয়, যার জন্য সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে। আর সাধারণভাবে এমন পরিস্থিতিতে সেই সময় কোন জায়গাটায় ব্লকেজ হয়েছে সেটা খুঁজে বের করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আর এই সমস্যা শুধু দুবাইয়ের ক্ষেত্রে নয়, বিশ্বের অন্যান্য ডেভেলপ সিটিগুলোতেও এই সমস্যার সম্মুখীন হয়েছে। নিউ ইয়র্কেও এইরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিন্তু আরও সমস্যার বিষয় হলো এইটা যে দুবাইয়ের এখনও অনেক জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত সেভারেজ কানেকশন পৌঁছায়নি। সৌভাগ্যবশত 16 এপ্রিল বৃষ্টিতে দুবাইয়ের কাছে রিসোর্স আর টেকনোলজির সাথে সাথে বেস্ট ম্যানেজমেন্টও ছিল, তাই খুব তাড়াতাড়ি ট্যাঙ্কার আর মেশিনের সাহায্যে বেশিরভাগ লোকেশনগুলোতে জল বের করে দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু এটা শেষবারের মতো বৃষ্টিপাত ছিল না। এই রকম ভারী বৃষ্টিপাত আবারও হতে পারে, কারণ ক্লাইমেট চেঞ্জের সমস্যা সব সময় মাথার উপর রয়েছে। আর সেই জন্যে দুবাইয়ের শাসনকর্তা শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সেভারেজ লাইনের জন্য 80 বিলিয়ন আরব টাকা দান করেছেন। এটা এতটা পরিমাণ টাকা যেটা দিয়ে 15টা বুর্জ খলিফা নির্মাণ করা সম্ভব। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এবং যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।